হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সো আই থিঙ্ক তোমরা সবাই ভালো আছো। চলো স্টার্ট করছি। আজকে আমরা দেখো প্রিভিয়াস ইয়ার 2018 সেট 2 এসএসসি জেই। ওকে, সো এসএসসি জেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে আমি তোমাদের করাচ্ছিলাম, প্রথম 50টা আমি করিয়েছি সেট 1 থেকে। এবার সেট 2 স্টার্ট করছি। তোমাদের আমি বলে দিচ্ছি, আমি মেশিন পাওয়ার সিস্টেম আমি এখানে কভার করব না। আমি যেখানে আমার থিওরি পড়াবো সেখানে আমি মেশিন পাওয়ার সিস্টেম কভার করব। ওকে, বাকি আমি এখানে নেটওয়ার্ক থিওরাম বা বাকি মেজারমেন্ট এগুলো আমি এখানে কভার করিয়ে দেবো। চলো, সো দেখো ফার্স্ট কোশ্চেন 101 কি বলেছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য, তোমরা স্ক্রিনে দেখতে পারবে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং has the ability to store energy in the form of electric charge। তাহলে ইলেকট্রিক চার্জের ফর্মে কে এনার্জি স্টোর করে? তাহলে আমি দুটো সংজ্ঞা বলছি, তোমরা লিখে নেবে। তাহলে এটার আনসার হবে ইলেকট্রিক চার্জ, এটা হবে ক্যাপাসিটর। আমি এটা আমার অনেক ভিডিওতে বলেছিলাম। সো ক্যাপাসিটর ইজ এ ডিভাইস হুইচ স্টোর দ্য চার্জ ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড। ওকে, তাহলে কি বললাম? ক্যাপাসিটর ইজ এ ডিভাইস হুইচ স্টোর দ্য চার্জ ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড। সেখানেই যদি এটা ইন্ডাক্টর হতো, তাহলে ইন্ডাক্টর কি হবে? দেখো, পুরো থিওরি বিহাইন্ড দ্য কনসেপ্ট আমি কিন্তু এখানে তোমাদের পুরোটা বলি না, কারণ এটা আমার পক্ষে সম্ভব নয় এখানে আমি সবকিছু বলবো। ওকে, সো থিওরি ক্লাস যখন আমি স্টার্ট করব অবশ্যই বলবো। তোমরা কেউ যদি থিওরি ক্লাসের জন্য ইন্টারেস্টেড থাকো, আমাকে নিচে কমেন্ট করে জানাবে। ওকে, সো ইন্ডাক্টর ইজ এ ডিভাইস হুইচ স্টোর দ্য এনার্জি ইন দ্য ফর্ম অফ magnetic field. Okay, so what is inductor? Inductor is a device which store the energy in the form of magnetic field. Okay, চলো এবার দেখো আমরা এরপরে কি দেখবো, which of the following, এরপরে দেখবো আমরা 102 নম্বর কোশ্চেন। 102 নম্বর কোশ্চেন, চলো। সো 102 নম্বর কোশ্চেন কি বলেছে, which one of the following has the least number of free electrons in it? free electrons। তাহলে আমার বেসিক ইলেকট্রিক্যালের যে প্রথম ভিডিওটা, বেসিক ইলেকট্রনিক্সের সেমিকন্ডাক্টরের প্রথম ভিডিওটা যদি তোমরা দেখো, তাহলে এটা আরো ক্লিয়ার হবে। আমি তবুও একটু বলে দিচ্ছি। দেখো, অ্যাটমিক স্ট্রাকচার থেকে একটা কোশ্চেন দিয়েছে তোমাদের। তাহলে এখানে এটা কি, মাঝখানেরটা এটাকে আমরা কি বলি? নিউক্লিয়াস। এখানে কি থাকে? কিছু পজিটিভ চার্জ আর কিছু নিউট্রাল এলিমেন্ট থাকে, তাই না? সো কিছু পজিটিভ চার্জ আর নিউট্রাল এলিমেন্ট থাকে। তাহলে পজিটিভ চার্জ কতগুলো থাকবে? তাহলে এখানে ধরো 4টে পজিটিভ 4টে নিউট্রাল লিখেছি। তাহলে পজিটিভ চার্জ কতগুলো থাকবে? ইলেকট্রনের নাম্বারের উপর ডিপেন্ড করছে। ইলেকট্রনের নাম্বারের উপর। ধরে নাও নিয়নের অ্যাটমিক নাম্বার হচ্ছে 10। নিয়নের অ্যাটমিক নাম্বার 10। সো নিয়নের এখানে পজিটিভ চার্জ থাকবে 10টা, এবং তার আউটার অরবিটে বলতে মানে বাইরের যে কক্ষপথগুলো আছে, এটা প্রথম কক্ষপথ, তারপরে দ্বিতীয় কক্ষপথ, এই কক্ষপথগুলোতে কি থাকে? ইলেকট্রন। সো এখানে এগুলো কি? এই যে এটা হচ্ছে প্রোটন মানে পজিটিভ চার্জ, আর এটা হচ্ছে নিউট্রন মানে নিউট্রাল। এটা কোনো পজিটিভ বা নেগেটিভ নয়, এটা হচ্ছে নিউট্রাল বা নিউট্রন। আমি নিউট্রাল লিখলাম, তোমরা নিউট্রন লিখে দেবে। ওকে, এবার তাহলে আমি ধরো নিয়ন নিয়েছি, তাহলে ভেতরে কি হবে? ভেতরে 11টা পজিটিভ হবে। তাহলে 4টে এঁকেছি, 5 6 7 8 9 10 11। তার মানে বাকিগুলো সব পজিটিভ হবে। ঠিক আছে, আমি করে দিচ্ছি, অসুবিধা নেই। 1 2, তাহলে কটা হলো? 4 5 6 7 8 9 10 11। তাহলে 11টা পজিটিভ, আর বাকি যে স্পেস দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে নিউট্রাল বা নিউট্রন। ওকে, নিউট্রাল এলিমেন্ট। এবার সরি 11 না, 10টা হবে, 10টা। ওকে, এবার এটাকে আমরা অ্যাটমিক নাম্বারে কি করে ভাঙবো? 2 + 8। আই থিঙ্ক তোমরা এটা সবাই জানো। এটাকে আমরা অ্যাটমিক নাম্বারে কি করে ভাঙি? 2 + 8। তার মানে প্রথম কক্ষপথে দুটো, তারপরের কক্ষপথে 8টা। 1 2 3 4 5 6 7 8। বুঝতে পারছো? আই থিঙ্ক ক্লিয়ার অল অফ ইউ। তাহলে এভাবে আমরা নিয়নকে সাজিয়ে দিয়েছি। এবার এখানে যদি এটা যদি সোডিয়াম হতো Na,
তাহলে সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। তাহলে এটাকে আমরা অ্যাটমিক স্ট্রাকচারে কি করে সাজাবো? তাহলে এটাকে এভাবে ভেঙে লেখার জন্য প্রথম কক্ষপথে দুটো, তারপরে 8টা, তারপরে একটা। এটার ফর্মুলা কি আছে? 2 + 8 + 1। এটার ফর্মুলাটা কি আছে? 2 * n²। ওকে, তাহলে দেখো প্রথম কক্ষপথে 1 দিলে এখানে কত হবে? তাহলে যদি প্রথম কক্ষপথের জন্য n কত হবে? n হচ্ছে নাম্বার অফ অরবিট। তাহলে ফার্স্ট অরবিটের জন্য এটা 2, সেকেন্ড অরবিট n এর 2 বসাও, 2 × 4 = 8। থার্ড অরবিট কত হবে? এখানে 3 বসাও, 3 × 3 = 9, 2 × 18। ওকে, সো দিস ইজ আ সিকোয়েন্স। তার মানে এরপরে থার্ড অরবিটে কটা ইলেকট্রন থাকবে? থার্ড অরবিটে 18টা ইলেকট্রন থাকবে। বাট আমাদের আর পড়ে আছে কটা? 2 + 8 হয়ে গেছে, একটা পড়ে আছে। সো এটাকে বলা হয় ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন। ওকে, সো দিস ইজ আ ফ্রি ইলেকট্রন। ক্লিয়ার? লাস্ট অরবিটে যে কটা ইলেকট্রন পড়ে থাকে, দিস ইজ আ ফ্রি ইলেকট্রন। এই ফ্রি ইলেকট্রনের সংখ্যা যদি এই ফ্রি ইলেকট্রন যদি 4-এর কম হয়, তাহলে এটাকে আমরা কি বলি? সেমিকন্ডাক্টর। 4-এর কম হলে এটা কন্ডাক্টর। ওকে, যদি এই ফ্রি ইলেকট্রন 4-এর সঙ্গে সমান হয়, তাহলে সেমিকন্ডাক্টর। দেখো, এগুলো আমি খুব ভালো করে আরো ইলাবোরেটলি বলেছি। কোথায় বলেছি? আমার বেসিক ইলেকট্রনিক্সে চলে যাও, এখানে এর থেকে বেশি কনসেপ্ট আমার পক্ষে পসিবল নয়। 4-এর থেকে যদি বেশি হয়, তাহলে এটাকে আমরা কি বলবো? ইনসুলেটর। ওকে, তাহলে আমরা যে প্রথমে নিয়নের এক্সাম্পলটা নিয়েছি, নিয়নের দেখো বাইরের কক্ষপথটা পুরো ফিল আপ, 8টা দরকার, 8টাই হয়ে গেছে। তার মানে এর ফ্রি ইলেকট্রন নেই। তাহলে এ কি এই ক্যাটাগরিতেই পড়ছে, ইনসুলেটর ক্যাটাগরিতে। যদি তোমরা বলো যে বাইরের অরবিটে দাদা 8টা ইলেকট্রন তো আছে, তাহলে দেখো সেটা 4-এর থেকে বড়। যদি বলো যে নেই, তাহলে নাও বলতে পারো। আর যদি বলো যে আছে, তাহলে সেটা 4-এর থেকে বড়। তাহলে সব থেকে কম বাইরের অরবিটে ইলেকট্রন থাকে হচ্ছে ইনসুলেটরে বাইরের অরবিটে কিছু থাকে না। ইনসুলেটরে বাইরের অরবিটে ইলেকট্রন থাকে না। ক্লিয়ার? কিন্তু সেখানে সেমিকন্ডাক্টর যদি হয়, যেমন সিলিকন, এই জিনিসগুলো আমি বারবার বলছি, আরো ভালো আলোচনা করেছি। আমার বেসিক ইলেকট্রনিক্সে চলে যাও, আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। সিলিকনের কি বাইরের অরবিটে 4টে ইলেকট্রন। ওয়াই 4টে ইলেকট্রন? এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 14। একে আমরা ভেঙে লিখতে পারি 2 + 8 + 4। তাহলে আউটার অরবিটে, মোস্ট আউটার অরবিটে 4টে ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন আমরা কাকে বলি? যে ইলেকট্রনগুলো ফ্রিলি মুভমেন্ট করতে পারে, মানে আমি অল্প ফোর্স দিব, ও ইজিলি মুভ করতে পারবে। দিস ইজ কল্ড ফ্রি ইলেকট্রন। সো ফ্রি ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন, এগুলো কিন্তু ডিফারেন্ট থিংস। ওকে, ভ্যালেন্স ইলেকট্রন আলাদা, ফ্রি ইলেকট্রন আলাদা। ক্লিয়ার? সো এখান থেকে দেখে নাও, তার মানে এটার আনসার হবে ইনসুলেটর। ওকে, সো এখানে দেখে নাও, এখানে কি আছে? ইনসুলেটর। ইনসুলেটরের আউটার অরবিটে হয় 4-এর থেকে বেশি ইলেকট্রন থাকে বা থাকে না। ক্লিয়ার? থাকে না। তার জন্য আমি নিয়ন এক্সাম্পল নিয়েছি। নিয়নের কোনো ফ্রি ইলেকট্রন নেই, আউটার অরবিটে ফিল আপ হয়ে গেছে, আর বাকি তার বাইরের অরবিটটায় কোনো ইলেকট্রনই নেই। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, 103 নম্বর কোশ্চেন। এবার দেখো তোমাদের কারো কোথাও ডাউট থাকলে নিচে আমাকে জানাতে পারো। এবং আই থিঙ্ক তোমরা দেখো, যারা এসএসসি যে প্রিপারেশন করছো, তারা, আমি যখন কোশ্চেন সলভ করাচ্ছি, মানে আমি ধরে নিচ্ছি যে তোমরা থিওরিটা কিছুটা পড়ে এসছো। ক্লিয়ার? সেই হিসাবে আমি কোশ্চেনগুলো সলভ করাচ্ছি। মানুষ কোশ্চেন কখন সলভ করে? আফটার গেটিং আ থিওরি। ওকে, সো তোমরা থিওরি যদি পড়ে আসো, তারপর আমার এটা দেখলে আই থিঙ্ক বেটার। কিন্তু যদি তুমি ডাইরেক্ট আমার কোশ্চেন সলভিং দেখো, একটু ডিফিকাল্টি হবে। সো আমার থিওরি ক্লাসগুলো করে নাও। প্রথমে বেসিকের ইলেকট্রনিক্স আছে, বেসিক ইলেকট্রিক্যাল আছে, মেশিনের কিছু পার্ট আছে। যা করিয়েছি আমি একদম খুব ভালো ফর্মে করিয়েছি, ঠিক আছে, যতটুকু করিয়েছি। সো আর কে রাজপুতের আমি একটা সিরিজ করিয়েছি, আপ টু 1 থেকে 9 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত আমি করিয়ে দিয়েছি। ঠিক আছে?
সো তোমরা যদি এটাও দেখে নাও অনেক অ্যাডভান্টেজ পাবে, অনেক। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেন আমরা দেখবো। বলছে হোয়াট ইজ আ এসআই ইউনিট অফ ওয়াট। সো ওয়াট কি? ওয়াট সবাই জানে, এটা পাওয়ারের ইউনিট, তাই না? সবাই জানে। সো এখানে করার কিছু নেই। তাহলে 103 কি হবে? পাওয়ার, পাওয়ারের ইউনিট। হোয়াট ইজ আ এসআই ইউনিট অফ পাওয়ার। ওকে, তাহলে হুইচ ওয়ান অফ দা, তারপরে 104 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। Which one of the following is the correct expression for the electric power? So আমি এর আগেও এটা করিয়েছিলাম, P দিয়ে আমরা পাওয়ারকে লিখি P equals to V into I। তাহলে আমরা আবার কি জানি ওহমস ল থেকে, from the Ohm's law V equals to I into R। এই I into R এই ভ্যালুটা এখানে পুট করলে কি হবে? সুতরাং P equals to I into R, V তে আমি পুট করছি I into R into I, মানে I স্কয়ার R লিখতে পারি। ওকে, এখান থেকে আবার একটা ভ্যালু আমি ফাইন্ড করছি, I ইকুয়াল টু এটাকে V বাই R লিখতে পারি। এই I ইকুয়াল টু V বাই R আর এখানে পুট করছি। তাহলে এখান থেকে দেখো P ইকুয়ালস টু V ইনটু এই I এর জায়গায় V বাই R বসাচ্ছি, V বাই R। তাহলে এটাকে কি বলতে পারি? V স্কয়ার বাই R। তার মানে আমরা কি পেলাম? পাওয়ার ইকুয়ালস টু তিনটে ইকুয়েশন পেলাম। একটা হচ্ছে VI, একটা I স্কয়ার ইনটু R, আর একটা V স্কয়ার বাই R। ক্লিয়ার? এগুলো খুব বেসিক থিংস, আই থিংক ক্লিয়ার অল অফ ইউ। ওকে, চলো নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে 105 নম্বর কোশ্চেন। 105, হোয়াট উইল বি দা রেজিস্ট্যান্স অফ এ রেজিস্টার। একটা 105 নম্বর কোশ্চেন, দারুণ একটা কোশ্চেন দিয়েছে। হোয়াট উইল বি দা রেজিস্ট্যান্স অফ এ রেজিস্টার when the current through the resistor is 2 ampere and the potential difference between the end of the resistor is 40 ভোল্ট। দেখো এটা একটা রেজিস্টার দিয়েছে, তার দুটো এন্ডের ভোল্টেজ দেওয়া আছে, দুটো এন্ডের ভোল্টেজ। তাহলে দুটো এন্ডের ভোল্টেজ কত দেয়া আছে? ধরে নিলাম এটাকে, এটা VA, এটা VB। তার মানে দুটো এন্ডের ভোল্টেজ কত হবে? VAB ইকুয়ালস টু 40 ভোল্ট। এটা দেয়া আছে। এখানকার রেজিস্ট্যান্সটা কত ফাইন্ড করতে বলেছে। এখান থেকে কারেন্ট কত পাস হচ্ছে? এখান থেকে কত কারেন্ট পাস হচ্ছে? 2 অ্যাম্পিয়ার। এখান থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাস হচ্ছে এবং এই দুই প্রান্তের ভোল্টেজ দেয়া আছে। তাহলে এখান থেকে রেজিস্ট্যান্স আমরা কি করে বের করব? R ইকুয়ালস টু V বাই I। ক্লিয়ার? তাহলে এটা কোথা থেকে এসেছে? ওহমস ল, সবকিছুই ওহমস ল। তাহলে 40 বাই 2 মানে 20 ওহম। ক্লিয়ার? সো এত সোজা অঙ্ক, মানে কিছু বলার নেই, একদম ইজি। ঠিক আছে, একটু প্র্যাকটিস করো, বাস একটু প্র্যাকটিস করো, আরামসে বেরিয়ে যাবে। ঠিক আছে, নন টেকনিক্যালটা একটু মন দিয়ে পড়ো। ঠিক আছে, কারো কোনো হেল্প দরকার হলে আমাকে নিচে কমেন্ট করে জানাবে। চলো 106, হোয়াট উইল বি দা ক্রস সেকশন এরিয়া। হোয়াট উইল বি দা ক্রস সেকশন এরিয়া অফ অ্যান 18 মিটার লং সিলিন্ড্রিক্যাল ওয়্যার when the resistivity of the wire is 0.6 ohm meter and the resistance of the wire is 12 ohms। বাহ, দারুণ অঙ্ক। দেখো 106 আমরা কি জানি? রেজিস্ট্যান্স ইকুয়ালস টু রো এল বাই এ। তোমার কাছে কি বের করতে বলেছে? প্রথমে দেখো হোয়াট উইল বি দা ক্রস সেকশন এরিয়া, তার মানে এটা তোমাকে ফাইন্ড করতে বলেছে। এ কত হবে? তাহলে লিখে ফেলো এ ইকুয়াল টু রো এল বাই আর। তাহলে রো এর ভ্যালু কত হবে? জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন। রো এর ভ্যালু 0.6 দেওয়া আছে, 0.67 ইন্টু এল কত আছে? লেন্থ 18 মিটার, সরি 8 মিটার, না 18 মিটার। তাহলে মিটারকে আমরা কি করব? এখানে সেম মিটার, ও না ওহম মিটারই আছে। তাহলে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, তারপরে দেখো 12 ওহম দেয়া আছে এখানে, এটা 12 ওহম দেয়া আছে। তাহলে এটা কাটলে 6 দুগুণে 12, 3 6 18। এটা যদি তোমরা কেটে দাও তাহলে এটা কত হবে? 67 আছে, তাই না? তাহলে এর হাফ হয়ে যাবে, মানে 33 ইন্টু 3, 33 ইন্টু 3 মানে 1 এর কাছাকাছি 1 হবে এটা। ওকে, সো দিস ইজ আনসার হবে 1। কিভাবে করলাম ক্যালকুলেশন বুঝতে পারলে? দেখো ক্যালকুলেশনে কিন্তু ফাস্ট হতে আমাদের কিচ্ছু করার নেই, কারণ এটা তুমি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ। এখানে যদি ক্যালকুলেশন নিয়ে প্রবলেম থাকে তাহলে কিন্তু কোয়ালিফাই করার চাপ আছে। ওকে,
চলো নেক্সট দেখবো এবার। ক্যালকুলেটর অ্যালাউ নয়, দ্যাটস ওয়াই ক্যালকুলেশনে ফাস্ট হতে হবে। তোমাদেরকে কারো ক্যালকুলেশনের ভিডিও দরকার, মানে কি করে ফাস্ট ক্যালকুলেশন করব, কোনো গুণফলের ট্রিক, বা আমি কিন্তু মানে অনেক শর্ট ট্রিক্স জানি। সো কারো যদি দরকার হয় আমাকে নিচে জানাবে, ক্লিয়ার? সো আমি তোমাদের সাথে শেয়ার করব কি করে আমরা গুণ অনেক ইজিলি করতে পারি, ভাগ অনেক ইজিলি করতে পারি, যোগ, অনেক কিছু, সেভারাল নাম্বার অফ টপিকস। ওকে, চলো নেক্সট দেখবো হচ্ছে 107। দেখো 107 কি বলেছে, ডিটারমাইন দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স অফ দ্য গিভেন ইলেকট্রিক নেটওয়ার্ক। তার মানে এখানে একটা নেটওয়ার্ক দিয়েছে, তার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বের করতে বলেছে। আমি তোমাদের এর আগেও এই জিনিসটা বলেছি যে ক্যাপাসিটার যদি সিরিজে থাকে তাহলে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটারের মধ্যে রিলেশনটা হচ্ছে উল্টো। তার মানে রেজিস্ট্যান্সকে আমরা প্যারালালে কি করি, 1/, দিয়ে সলভ করি, কিন্তু ক্যাপাসিটারকে আমরা সিরিজে 1/, দিয়ে সলভ করি। রেজিস্ট্যান্সকে আমরা সিরিজে প্লাস করি আর ক্যাপাসিটারকে আমরা প্যারালালে প্লাস করি। ওকে, তাহলে তোমাকে কি বলেছে, এই দুটো প্রান্তের মধ্যে দিয়ে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটার ফাইন্ড করতে বলেছে। তাহলে এখান থেকে যদি আমি কারেন্ট এন্টার করাই, তাহলে দেখো দিস ইজ আ সিরিজ, তাহলে এই তিনটে ক্যাপাসিটার সিরিজ, তার সাথে এটা প্যারালাল। ওকে, তাহলে ভ্যালুগুলো লিখে নাও, 4, 10 সব মিকোফ্যারাডে আছে, আমি আর লিখলাম না, তোমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছ। আর দিস ইজ আর 20। ওকে, দিস ইজ আর 20। তাহলে এদের তিনজনকে আমি সলভ করব, তার মানে সিরিজে আছে, মানে এটাকে আমি কি করে করব, রেজিস্ট্যান্সের প্যারালাল। তার মানে 1/c ইকুয়ালস টু 1/4 প্লাস 1/10 প্লাস 1/40। তাহলে এটাকে সলভ করলে 40, এটা হচ্ছে 10 প্লাস 4 প্লাস 1, তার মানে c মানে হচ্ছে 40/15। ওকে, তার মানে এটা 8/3 লিখতে পারি আমরা। ওকে, 8/3, তার সাথে এটা কত 20 কি হবে, প্যারালালে আছে, মানে এটা যোগ হয়ে যাবে। ওকে, তার মানে কত হচ্ছে 30, 68/3, তাই তো, 3 20 60, 68। তাহলে 68/3, এটা 3 দিয়ে কাটলে 22 পয়েন্ট, 3 দুগুণে 6, 2 66, 22.66 মিকোফ্যারাড। ক্লিয়ার? দিস ইজ আনসার। দেখো ক্যালকুলেশনে কিন্তু ফাস্ট হতে হবে, বারবার বলছি। তো কারো যদি ক্যালকুলেশনের দরকার হয় আমাকে বলতে পারো, আমি কিছুটা পারবো হেল্প করতে, অবভিয়াসলি পারবো। ওকে, সো এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর কি বেরোলো, 22.66। ওকে, চলো এবার দেখবো নেক্সট। তোমরা প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। দেখো আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, প্রায় নিয়ার অ্যাবাউট 100 ভিডিও দেওয়া হয়ে গেছে। সো আমি কিন্তু সেই হিসেবে এখনো রেসপন্স পাচ্ছি না। সো এরপরে কি হয়, মানে আস্তে আস্তে আমি ডিমোটিভেট হতে শুরু করে দিয়েছি, ডিমোটিভেট হচ্ছি। সো প্লিজ আমাকে মোটিভেট করার দায়িত্ব তোমাদের। ওকে, চলো নেক্সট যেটা দেখবো 9 নম্বর। এখানে কি বলেছে যে এই যে সোর্সটা সেটা কত পাওয়ার ডেলিভার করছে। ঠিক আছে, তোমরা স্ক্রিনে দেখো কোশ্চেনটা কি লিখেছে, ডিটারমাইন দ্য পাওয়ার ডেলিভার্ড বাই দ্য কারেন্ট সোর্স টু দ্য গিভেন ইলেকট্রিক্যাল সার্কিট। ওকে, এই সোর্সটা কত পাওয়ার এই সার্কিটে ডেলিভার করছে, দিচ্ছে। তাহলে আমরা পাওয়ার ইকুয়ালস টু কি জানি, ভি ইন্টু আই, আরেকটা কি জানি আই স্কোয়ার ইন্টু আর, আরেকটা কি জানি ভি স্কোয়ার বাই আর। তাহলে দেখো এখানে কারেন্ট জানি, এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে নিলে এই ফর্মুলাতে হয়ে যাবে। তাহলে চলো কারেন্ট যেহেতু জানি, আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। তাহলে পি ইকুয়ালস টু আই স্কোয়ার ইন্টু আর, আই মানে হচ্ছে 5 স্কোয়ার ইন্টু আর বের করবো। আর কি করে বের করবো, এই সার্কিটের রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। দেখো এখান থেকে কারেন্ট যাচ্ছে, দুভাগে ভাগ হচ্ছে, তার মানে পেছন দিক থেকে ক্যালকুলেশন করব। এরা দুজন কিসে আছে, ইন সিরিজ কানেকশন, তার সাথে এ প্যারালাল। তার মানে কি হবে, এখানে 6 আর 4 হচ্ছে সিরিজ, তার মানে 10, তার সাথে প্যারালাল 3, তার সাথে 2 কিসের সিরিজে। তার মানে এখানে 25 ইন্টু এটা হচ্ছে 30/13 প্লাস 2, 25 ইন্টু 13 দুগুণে 26, মানে 56/13, 56/13। তাহলে এটাকে কাটলে কত হবে, এটাকে যদি আমরা কাটি 4 13 52, 4
তারপর 4.3 ধরে নিলাম, ওকে। 4.3 ইন্টু 25, তাহলে 25-এর সঙ্গে 4.3 যদি আমি গুণ করি কত হবে? 4-25-এ 100, আর হচ্ছে 25 ইন্টু 3 করলে ওই 107 মতো আসবে, 107 পয়েন্ট সামথিং যা আনসার আছে সেটাই, 107.5। ঠিক আছে, 3-25-এ 75, তাহলে 100 আর 7.5, ওকে। সো কি করে আমি এই ক্যালকুলেশন গুলো করি, তোমরা যদি জানতে চাও নিচে কমেন্ট করবে, ওকে। চলো, সো দিস ইজ দ্য আনসার অফ দিস কোশ্চেন। এটা কিন্তু খুব ভালো একটা কোশ্চেন ছিল, এই ধরনের কোশ্চেন গুলো বাড়িতে প্র্যাকটিস করো, ঠিক আছে। চলো 109 নম্বর হয়ে গেল, এবার দেখবো আমরা 110 নম্বর কোশ্চেন। ডিটারমাইন দ্য পাওয়ার অফ এ ল্যাম্প এ অ্যান্ড বি রেসপেক্টিভলি ফর দ্য গিভেন সার্কিট ডায়াগ্রাম। তার মানে এটা তোমাকে পাওয়ার বের করতে বলেছে, এ কত পাওয়ার, এ কত পাওয়ার, মানে কত পাওয়ার ডেসিপেট করছে। এ দেওয়া আছে 10 ওহম, এ দেওয়া আছে হচ্ছে 5 ওহম, ওকে, 5 ওহম আই। চলো তাহলে এটা হচ্ছে 40 ভোল্ট প্লাস মাইনাস, ক্লিয়ার, 40 ভোল্ট প্লাস মাইনাস। তাহলে এবার কি বলেছে, ডিটারমাইন দ্য পাওয়ার অফ এ ল্যাম্প এ অ্যান্ড ল্যাম্প বি রেসপেক্টিভলি ফর দ্য গিভেন সার্কিট ডায়াগ্রাম। তাহলে এই ল্যাম্পটা কত পাওয়ার দেবে, এই ল্যাম্পটা কত পাওয়ার নেবে, ওকে। কি করে বের করবো, কিচ্ছু না, এখান থেকে কত কারেন্ট ফ্লো হচ্ছে, রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছি, তো কারেন্ট ফ্লো দিলে আমরা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পাওয়ার ডেসিপেশন বের করতে পারি। কোনো একটা রেজিস্ট্যান্স আছে, তার মধ্যে দিয়ে কত পাওয়ার ডেসিপেট হচ্ছে সেটা কি করে বের করি, আই স্কোয়ার ইন্টু আর। তার মানে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা বের করলেই হয়ে গেল। তো দিস ইজ আ ওহমিক কোয়ান্টিটি, তাহলে এটাকে আমি রেজিস্ট্যান্সের মধ্যে ধরতে পারি। তাহলে ওহম দেওয়া আছে, তার মানে এর মধ্যে দিয়ে কত পাওয়ার কারেন্ট যাচ্ছে সেটা দেখলেই হয়ে যাবে। তাহলে কারেন্ট কি করে বের করব, কারেন্ট আই ইকুয়ালস টু ভি বাই আর, 40 বাই আর মানে হচ্ছে এটা যোগফল, 15 আর 5-এ, সরি 10 আর 5-এ 15, তাহলে 8/3, ওকে। তাহলে আমি এত অ্যাম্পিয়ার কারেন্ট পেয়ে গেলাম। তাহলে কারেন্ট যদি 8/3 অ্যাম্পিয়ার হয়, তাহলে এর অ্যাক্রসে পাওয়ার ডেসিপেশন কত হচ্ছে, তাহলে প্রথমটার অ্যাক্রসে পাওয়ার হচ্ছে P1 ইকুয়ালস টু আই স্কয়ার, মানে 64/3 ইন্টু 10। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হবে, 9 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 7 নং 63.1 চলে গেল 1 7.11, ওকে। তাহলে এবার এটাকে 10 দিয়ে যদি আমি করি, 10 দিয়ে করলে 71.111, দিস ইজ দ্য আনসার। তাহলে পরেরটার পাওয়ার কি হবে, I2 আই স্কোয়ার বাই আর, মানে 64/9 ইন্টু 5। তার মানে বোঝো এখানে কত হলো, 7.11 ইন্টু 10 ছিল, এটা 5, তার মানে এর অর্ধেক হবে, যা হবে। তাহলে 5 7 35, তাহলে এইভাবে লিখি আমি, 5 × 5, 5 × 5, 5 7 35, 35, তাহলে 35.55, আই থিঙ্ক ক্লিয়ার। চলো তাহলে এই অ্যান্সারটা কোথায় আছে, এই অ্যান্সারটা দেখো, সি নম্বর অ্যান্সারটা 35 হ্যাঁ সি নম্বর অ্যান্সার দেখো 70.76 দিয়েছে। ওটা একটু কম বেশি থাকে, কারণ আমি কি ফ্র্যাকশনে রেখে দিয়েছিলাম, ওরা ফ্র্যাকশনে রাখেনি, প্রথম থেকে ক্যালকুলেশন করে দশমিকগুলো কমিয়ে দিয়েছে, মানে 2 ডেসিমেল প্লেস এরকম। সো ওটা ভয় পাওয়ার কিছু নেই, তোমাকে এরকম কাছাকাছি কোনো অপশন দেবে না যেটা তোমার প্রবলেম হবে, ওকে। চলো এবার দেখবো 111 মানে 111 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ট্রু। তাহলে কি বলেছে 111 নম্বর কোশ্চেনে, কি ট্রু বলেছে, সুপারপজিশন থিওরাম ইজ নট অ্যাপ্লিকেবল ফর ভোল্টেজ ক্যালকুলেশন, সুপারপজিশন থিওরাম নট অ্যাপ্লিকেবল ফর পাওয়ার ক্যালকুলেশন, সুপারপজিশন থিওরাম নট অ্যাপ্লিকেবল ফর বাইল্যাটারাল এলিমেন্ট, সুপারপজিশন থিওরাম নট অ্যাপ্লিকেবল ফর প্যাসিভ এলিমেন্ট। ভালো করে বোঝো, অ্যাক্টিভ, আমি পেছন নিচ থেকে বলছি, অ্যাক্টিভ এলিমেন্ট ও প্যাসিভ এলিমেন্ট কি, যেগুলো সোর্স, দিস ইজ কল অ্যাক্টিভ এলিমেন্ট, কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স, দিস ইজ কল অ্যাক্টিভ এলিমেন্ট। আর যারা তোমার আমাদের যেগুলো লোড আছে, লোড মানে রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, দিস ইজ কল প্যাসিভ এলিমেন্ট। তাহলে সুপারপজিশন থিওরাম এখানে অ্যাপ্লিকেবল ফর প্যাসিভ এলিমেন্ট।
তাহলে সুপারপজিশন থিওরাম নট অ্যাপ্লিকেবল ফর বাইল্যাটারাল এলিমেন্ট। বাইল্যাটারাল এলিমেন্ট মানে যে সার্কিটে বা যে এলিমেন্টে, তাহলে ভালো করে বোঝো, বাইল্যাটারাল এলিমেন্ট মানে রেজিস্ট্যান্স একটা বাইল্যাটারাল এলিমেন্ট, এদিক থেকেও কারেন্ট যেতে পারে এদিক থেকেও কারেন্ট আসতে পারে। ডায়োড ইজ আ ইউনিডাইরেকশনাল এলিমেন্ট, মানে একদিকে কারেন্ট ফ্লো করায়। কিন্তু রেজিস্ট্যান্স কি একটা বাইল্যাটারাল এলিমেন্ট, মানে এখানে সুপারপজিশন থিওরাম অ্যাপ্লিকেবল। সুপারপজিশন থিওরাম নট অ্যাপ্লিকেবল ফর পাওয়ার ক্যালকুলেশন। দিস ইজ আ কারেক্ট অ্যান্সার। তাহলে সুপারপজিশন থিওরাম কি হবে, পাওয়ার ক্যালকুলেশনে অ্যাপ্লিকেবল নয়। ক্লিয়ার? তাহলে সুপারপজিশন থিওরাম ভোল্টেজে অ্যাপ্লিকেবল, ভোল্টেজ ক্যালকুলেশনে অ্যাপ্লিকেবল, বাট এটা হবে পাওয়ার ক্যালকুলেশন। আবারও বলছি, কারো যদি থিওরি ক্লাস দরকার থাকে নিচে কমেন্ট করো, অনেক বেশি কমেন্ট আসলে আমি অবশ্যই থিওরি পড়াবো। দেখো, আমি তোমাদের কাছে একবারও বলছি না যে আমার কাছে ভর্তি হওয়া কিছু বা অ্যাডমিশন নাও, কোনো দরকার নেই। তোমরা জাস্ট নাম্বার অফ পিপল কানেক্টেড হওয়ার জায়গায় কানেক্টেড হয়ে আমাকে অ্যাপ্রোচ করো যে স্যার আপনি থিওরি ক্লাস করান, আমি ফ্রি অফ কস্ট করাবো। ওকে, নো ইস্যু। চলো 112 নম্বর কোশ্চেন দেখো, which one of the following is an active element in a circuit? তাহলে একটা সার্কিটের অ্যাক্টিভ এলিমেন্ট কি হবে? which one of the following is an active element in a circuit? তাহলে এখানে ক্যাপাসিটর, রেজিস্টার, ইন্ডাক্টর, কারেন্ট সোর্স। এক্ষুনি আমি কি বললাম, যারা পাওয়ার দেয় বা তোমার ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স, এরা হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট, যে কোনো সোর্স। ওকে, তাহলে এটা কি হবে, কারেন্ট সোর্স। So this is a current source. এবার দেখবো 113 নম্বর কোশ্চেন। চলো, the closed path made by combination of several branches of the network is called as, কি বলে? দেখো এটা কি বলেছে, ধরো এরকম একটা সার্কিট আছে, এদিকে সার্কিটটা আরো আছে, তাহলে এটা একটা ক্লোজ পাথ, এটা একটা ক্লোজ পাথ, এটা একটা ক্লোজ পাথ, এখানে কতগুলো ক্লোজ পাথ আছে, তিনটে। ওকে, আরো তোমরা বলতে পারো এইটা একটা ক্লোজ পাথ, এই দুটোকে নিয়ে একটা, এই তিনটেকে নিয়ে একটা, এই দুটোকে নিয়ে একটা, এই তিনটেকে নিয়ে একটা। তো ক্লোজ পাথ এখানে প্রচুর। সো দেখো, এই বলছে সেভারেল ব্রাঞ্চের সাথে কানেক্টেড থাকলে যে ক্লোজ পাথটা হয় তাকে আমরা কি বলি, লুপ বলি। কারণ এই যে এই একটা আলাদা ব্রাঞ্চ, একটা আলাদা ব্রাঞ্চ, একটা আলাদা ব্রাঞ্চ, একটা আলাদা ব্রাঞ্চ, বিভিন্ন রকম ব্রাঞ্চের সাথে কানেক্টেড হয়ে যে ক্লোজ পাথ তৈরি হয়েছে, দিস ইজ কল্ড ক্লোজ লুপ। ওকে, তাহলে এটাকে আমরা কি বলবো, লুপ বলবো। তারপরে দেখো 114 নম্বর কোশ্চেন। এবার 114 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ওহমস ল? তাহলে এটা সবাই জানে, ওহমস ল কি হবে, ভোল্টেজ ইজ অলওয়েজ ইকুয়াল টু কারেন্ট, ভোল্টেজ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কারেন্ট, কারেন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভোল্টেজ, কারেন্ট ডাজ নট ডিপেন্ড অন দ্য ভোল্টেজ। তাহলে কি হবে, সি নম্বর, কারেন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভোল্টেজ। তাহলে ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, তার মানে ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই, আর ইজ আ, আর কি, আর হচ্ছে একটা কনস্ট্যান্ট। ওকে, তাহলে 114 নম্বরের আনসার কি হবে, 114 নম্বরের আনসার হবে সি, কারেন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভোল্টেজ। ওকে, এবার দেখবো লাস্ট কোশ্চেন, এটাই আজকে লাস্ট 115 নম্বর। 115 নম্বর একটা ডায়াগ্রাম দিয়েছে, তারপরে বলেছে কারেন্টের ভ্যালুটা কত হবে। চলো ডায়াগ্রামটা আগে ড্র করে নিই। একটা পয়েন্ট দিয়েছে, এখান থেকে চারটে কারেন্ট, চারটে ব্রাঞ্চ দিয়েছে, তার মধ্যে একটা এন্টার করছে, এই দুটো এন্টার করছে, আর একটা লিভ করছে এটা। আবার এখানে আরেকটা ব্রাঞ্চ দিয়েছে, এগুলো একদম সোজা জিনিস। ওকে, জাস্ট দেখতে ভয় লাগে কিন্তু একদম সোজা, এটা বেরিয়ে যাচ্ছে। তারপরে কি দিয়েছে, আরো দিয়েছে, এরা বেরিয়ে যাচ্ছে, তার মানে এরা বেরিয়ে যাচ্ছে। চলো এবার ভ্যালুগুলো লিখলেই সব ক্লিয়ার। তাহলে এন্টার করছে কত কারেন্ট, এন্টার করছে 2 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট এন্টার করছে। তাহলে I2 আর I3 কত, 4 আর 5, এটা 4 এটা 5, এই দুজনে এন্টার করছে। তাহলে লিভ করছে কত, তাহলে এখানে তিন, যে এই পয়েন্টে তিনজন এন্টার করছে, তাহলে লিভ করছে কত, 5 2 7 7 4 11,
11 অ্যাম্পিয়ার লিভ করছে। চলো এবার তোমাকে কি বলেছে, হোয়াট উইল বি দ্য কারেন্ট ভ্যালু অফ I5, তার মানে এই যে এটা হচ্ছে I5, এটা কত হবে, তাই তো? তাহলে 11, এটা নিচে এটা 2 অ্যাম্পিয়ার, আর এই দুটো একটা 4 একটা 3, একটা 4 একটা 3, তার মানে এখানে 11, এই পয়েন্টে কত 11 এন্টার করছে, এই পয়েন্টে 11 এন্টার করছে। তাহলে 2 এদিকে চলে আসলো, আর এদিকে কত চলে গেল, তাহলে 2 এখানে চলে আসলো, আর এদিকে 4 3 7, এই যে 7, তাহলে 7 আর 2 9, আর বাকিটা চলে যাবে এখানে, তাহলে এটা 2 অ্যাম্পিয়ার হবে। বোঝা গেল কি 2 অ্যাম্পিয়ার? কেন, আরেকবার বলছি, দেখো এখান থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট এন্টার করছে, এখান থেকে 5, এখান থেকে 4, তাহলে টোটাল সামেশন অফ কারেন্ট এখানে আউটপুট হলো কত, 11। 11 এই পয়েন্টে যাওয়ার পরে আবার 3 ভাগে ভাগ হলো, এক ভাগে 2 গেল, আরেক ভাগে 7 গেল। 7 কি করে পেলাম, এই দুজনের সামেশনই 7, কারণ এই পয়েন্টে যে ঢুকেছে, এই পয়েন্টে যে ঢুকেছে সেই তো এখানে ভাগ হয়ে বেরিয়েছে, তাই না? তাহলে মানে এটা 7 হবে। তাহলে 7 আর 2 9 হয়ে গেল, তাহলে 11 ঢুকেছে, বাকি থাকলো কত, 2। তাহলে দিস ইজ আ 2 অ্যাম্পিয়ার কারেন্ট। আই থিঙ্ক ক্লিয়ার। সো কারো কোনো ডাউট থাকলে তোমরা নিচে আমাকে কমেন্ট করে জানাবে। সো থ্যাংক ইউ ক্লাস, আজকের জন্য এইটুকুই। প্লিজ তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো।